কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আজকে আমরা বাংলাদেশের সাংবিধানিক আইনের ৩ নম্বর প্রশ্নটা দেখব। সাংবিধানিক আইনের ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রশ্নটা শুরু করার আগে আমাকে বলেন তো আপনারা, এই যে আপনার আমাদের দেশের সংসদ ব্যবস্থা, এটা কি ধরনের ব্যবস্থা? বা আমাদের যে আপনার কি বলবো, শাসন ব্যবস্থা, সোজা কথা, আমাদের দেশের শাসন ব্যবস্থা কি ধরনের শাসন ব্যবস্থা? একনায়কতন্ত্র নাকি গণতন্ত্র? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কথাটার মানে বুঝেন? গণতান্ত্রিক কেন বলা হচ্ছে বলেন তো, মানে কি? জনগণের সম্মতিতে আর কি, নির্বাচনের ফলে যারা, সোজা কথা, জনগণের সম্মতিতেই এই দেশটা পরিচালিত হবে। হ্যাঁ, যদিও এই দেশে সরকার আছে, তারপর বিচার ব্যবস্থা আছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু তারপরও জনগণের ভোটেই সরকার নির্বাচিত হবে। জনগণের ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে আপনার বিচার ব্যবস্থা বলেন, শাসন ব্যবস্থা বলেন, সবকিছু পরিচালিত হবে। তার মানে জনগণই হচ্ছে এদেশের প্রধান, ঠিক আছে? তারাই চুজ করবে নির্বাচনের মাধ্যমে কে তাদের আপনার সরকার হবে, অর্থাৎ কে দেশটা পরিচালনা করবে তাদের সুবিধার জন্য। তো এইটাই হচ্ছে এই দেশের মূল বৈশিষ্ট্য এবং সংবিধানের মূল বৈশিষ্ট্য। তো এখানে সংসদীয় সরকার ব্যবস্থা কথাটার উদ্দেশ্য হচ্ছে আপনার, এখন মনে করেন জনগণের ভোটে নির্বাচিত হবে, ঠিক আছে, কিন্তু সব সময় তো আপনার জনগণকে আমরা কাছে পাবো না। সেই ক্ষেত্রে হয়তো বা হ্যাঁ, জনগণকে কাছে পাবো না বলতে জনগণের কথা মতোই আমরা কাজ করব, কিন্তু এটার জন্য তো আমাদের আপনার একটা, মনে করেন জনগণ যদি সব সময় যে তারা রাইট হবে বিষয়টা তো তা না, অনেক সময় ভুল তথ্য দিতে পারে বা ভুল আবদারও তাদের হতে পারে। তো সেইটা বিচার বিশ্লেষণ করার জন্য যে মিটিংটা করা হয়, সেটাই হচ্ছে আপনার সংসদীয় পদ্ধতি, ঠিক আছে? অর্থাৎ সংসদের যে সদস্যগণ, আপনারা দেখবেন যে কোনো আইন বলেন, এমনকি কোন একটা রায় বা বিচার ব্যবস্থা যেটা নাকি মনে করেন আইনত কোনো সমস্যার সৃষ্টি করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু সংসদের সদস্যরা আগে সেই বিষয়টা নিয়ে কমিটি গঠন করে, সেটা নিয়ে আলাপ আলোচনা করে, ওইখান থেকে যখন আমরা ফাইনাল রায় পাই, তারপরেই কিন্তু আইনটা আপনার প্রকাশ পায় গ্যাজেটেড, অফিসিয়াল গ্যাজেটেড এর মাধ্যমে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে সংসদ, এমনকি সরকারও কিন্তু সংসদ সদস্য হিসেবে স্পিকারের কাছে কি থাকে, বাধ্য থাকে তার মানে কার্যকলাপ, তার যে দায়িত্ব কর্তব্য, এইসব বিষয়ে আপনার জবাবদিহি। সোজা কথা, এক কথায় আইনসভার কাছে সরকার কি থাকে, তার কার্যপদ্ধতি, তার দায়িত্ব কর্তব্য, নির্বাহী যত দায়িত্ব কর্তব্য থাকে, এই দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে জবাবদিহিতা করতে বাধ্য থাকে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করি। তাই এখন আসেন আমরা দেখি আমাদের আজকে প্রশ্নটা কি। একটি সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংবিধানের দ্বাদশ সংশোধনীর পর প্রধানমন্ত্রী এখন কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন? আচ্ছা, ৩ নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ দেশ আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক? আচ্ছা, তাহলে মোটামুটি এখানে ৩টা প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করবো আজকে। আচ্ছা, প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটি সংসদীয় সরকার পদ্ধতির বৈশিষ্ট্য। সংসদীয় সরকার পদ্ধতি বা সংসদীয় সরকার ব্যবস্থাটা আসলে কি, তার কাজটা কি, কিভাবে এইটা পরিচালনা করতে হয়? স্ক্রিন দেখা যায় না ম্যাম? দেখা যায় তো। তাহলে আপনার সমস্যা আছে, আপনার মোবাইলে প্রবলেম আছে, আপনি ভালো করে চেক করে দেখেন। নেটওয়ার্ক ইস্যু হয়, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো দেখেন জিনিসটা কি, আগে আমরা বুঝি সংসদীয় সরকার ব্যবস্থা জিনিসটা। দেখেন
সংসদীয় সরকার ব্যবস্থা হলো এমন একটা পদ্ধতি যেখানে নির্বাহী বিভাগ আইনসভার কাছে জবাবদিহি করে এবং কার্যনির্বাহী প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা একটি সংসদীয় পদ্ধতি যেটা নাকি 1991 সালের সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছে। আচ্ছা, একটু বুঝাই বলি। আমি প্রথমে আলোচনা করার আগেই বলি, একটা দেশের সরকার গঠন হয় কিভাবে? গণতন্ত্রের ভোটে, অর্থাৎ জনগণের নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠন করা হয়। এখন আপনি সরকার হয়ে গেছেন, হ্যাঁ, আপনি দেশের শাসনকর্তা হয়ে গেছেন, আর বাস আপনি সবার একদম বস হয়ে গেছেন, আপনার কথায় সবাইকে উঠতে হবে, বসতে হবে। বিষয়টা কিন্তু তা। আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে সেই ক্ষেত্রে এই জনগণ যেমন আপনাকে উঠাইছে, তেমনি এই জনগণও কিন্তু আপনাকে নিচে নামাইতে পারবে, এবং তার প্রতিফলন আমরা অলরেডি দেখছি। ঠিক আছে? তো এখন জনগণ তো মনে করেন যে হুট করেই মাঠে নামবে না, আন্দোলনে নামবে না, নামবে না। তো এই ক্ষেত্রে আপনার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনার সংসদ। হ্যাঁ, এই সংসদ ভবনে কি হয়, মেইনলি সংসদ ভবনে কি হয় বলেন তো? এই সংসদ ভবনের সদস্যদের কাজটা দেখছেন কি? সেই জায়গায় যে প্রধানমন্ত্রীও বসে সামনে স্পিকারের, সেই জায়গায় প্রধানমন্ত্রী একটা দেশের শাসনকর্তা, কিন্তু ওই যে সংসদ ভবনে কিন্তু স্পিকারের কাছেও আমরা দেখি তিনি কি করতেছে, জবাবদিহিতা করতেছে, তাই না? তাইলে আইনসভার কাছে তিনি কি কাজ করতেছেন? নির্বাহী বিভাগ, অর্থাৎ মানে আপনার নির্বাহী বিভাগ বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার প্রশাসনিক যে কাজগুলো আর কি। ঠিক আছে? এই কাজগুলা কিভাবে করতেছে, সে দেশের জনগণের জন্য কি কি ডেভেলপিং কাজ করছে বা কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন প্রজেক্টে বা কোন কোন জায়গায় সে নিজে আত্মসাৎ করছে, মানে এই সব কিছু নিয়ে তাকে কি করতে হয়? জবাবদিহিতা করতে হয়। ওকে, সংসদ ভবনে আপনার কি করতে হয়? জবাবদিহিতা করতে হয়, অর্থাৎ সোজা কথা আইনসভার কাছে তাকে জবাবদিহিতা করতে হয়। ওকে, এবং সংসদ সদস্যদের মধ্যে থেকেই একজন কি বলা হয়, অর্থাৎ এদের মাধ্যমেই আপনার নির্বাচন করা, অর্থাৎ সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হচ্ছে। এখন বলেন কি বলতে চাচ্ছিলেন? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, যাই হোক, বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা যে একটা সংসদীয় পদ্ধতি, এই জিনিসটা কবে চালু হয়েছে? 1991 সালে। 1991 সালে কিভাবে চালু হলো? হুট করে তো আর চালু হয়নি, তাই না? সংবিধানের দ্বাদশ সংশোধনী অর্থাৎ 12তম সংশোধনী করা হয়। এই 12তম সংশোধনীর মাধ্যমে এই জিনিসটা প্রবর্তিত হয়, অর্থাৎ যুক্ত করা হয়। বুঝতে পারছেন যে আমাদের আইনসভার কাছে প্রধানমন্ত্রীকে করতে হবে, জবাবদিহি করতে হবে, এবং প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবে। বুঝাতে পারছি? এই হচ্ছে ব্যাপার। এখন আসেন দেখি সংসদীয় সরকার পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য, যেটা আমাদের মূল আলোচনা। এই সংসদীয় সরকার পদ্ধতিটা যে 12তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, এর মাধ্যমে কি কি সুবিধা আমরা পাই বা কি কি সুবিধা একজন প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থাকে? দেখেন, দ্বৈত নির্বাহী বিভাগ, রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি এবং সরকার প্রধান বা প্রধানমন্ত্রী আলাদা পার্সন, এটা আমরা অলরেডি জানি। রাষ্ট্রপতি হচ্ছে একটা দেশের শাসনকর্তা, যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় যে সরকার হচ্ছে একটি দেশের শাসনকর্তা, কিন্তু সরকারের উপরেও হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে? দেখবেন সরকারও যখন ক্ষমতার থেকে পদত্যাগ করেন তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছেই কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। আবার যখন তিনি ক্ষমতা হাতে নেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছেই কিন্তু তাকে শপথ পাঠ করতে হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি একটি দেশের মানে মূল যে শাসনকর্তা, মূল যে প্রধান, যে সে হচ্ছে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান দুইটা আলাদা বিষয়, এক না। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? রাষ্ট্রপতির ভূমিকা আনুষ্ঠানিক এবং প্রধানমন্ত্রীর হাতে কার্যকর ক্ষমতা থাকে।
কি বলছে, রাষ্ট্রপতির যে ভূমিকাটা অর্থাৎ তার যে কাজটা সেটা হচ্ছে আনুষ্ঠানিক কাজ। অর্থাৎ মানে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু সবকিছুতে দেখি যে সরকারই হচ্ছে আপনার দেশ পরিচালনা করতেছে, সকল ধরনের বিষয়ের আপনার সিদ্ধান্ত নিচ্ছে, সরকারই সবকিছু করতেছে, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতির কাজটা কি? রাষ্ট্রপতির কাজ হচ্ছে আনুষ্ঠানিক। সরকার যখন কোনো একটা কাজ করবে বা কোনো একটা ডিসিশন নিবে যেটা নাকি দেশের জন্য প্রয়োজন বা দেশের জন্য কার্যকর হবে, তখন সেই ক্ষেত্রে তাকে কিন্তু আগে রাষ্ট্রপতির কাছে জিনিসটা দেখাইতে হবে। রাষ্ট্রপতি যখন আনুষ্ঠানিক ভাবে তাকে আদেশ দিবে শুধুমাত্র, অর্থাৎ তার এটা মঞ্জুর করবে, হ্যাঁ, তখন শুধুমাত্র সে এই ক্ষমতাটা পাবে। অর্থাৎ সে যে কাজটা করতে চাচ্ছে দেশের, যদি সেটা অবশ্যই সেটা দেশের ভালোর জন্য হইতে হবে, সেটা যদি দেশের ভালোর জন্য হয় তখন সেই ক্ষেত্রে সে কি করবে, প্রধানমন্ত্রীকে আদেশ দিবে, অর্থাৎ প্রধানমন্ত্রীর আদেশটা মঞ্জুর করবে এবং প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা দেওয়া হবে। তখন বুঝতে পারছেন? অর্থাৎ বিষয়টা কার্যকর করার জন্য ক্ষমতা দেওয়া হবে, দ্যাটস ইট। এবার দেখেন মন্ত্রিসভার দায়বদ্ধতা। মন্ত্রিসভা সংসদের প্রতি দায়বদ্ধ থাকে এবং সংসদের আস্থা হারালে তা ভেঙে যাবে। মন্ত্রিসভা কি বলেন? মন্ত্রিসভা কি? সংসদের সদস্যদের মধ্যে মন্ত্রিসভা, হ্যাঁ মন্ত্রীদের, অর্থাৎ প্রধানমন্ত্রী একজন এবং পরবর্তী যে মন্ত্রীরা আসবে। প্রধানমন্ত্রী একা ব্যক্তি, উনি তো আর পুরা দেশের সব সাইড দেখতে পারবেন না, তাই না? শিক্ষা ব্যবস্থা বলেন, একটা দেশে কতগুলা ব্যবস্থা থাকে, শিক্ষা ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, তারপরে হচ্ছে আপনার কি বলে থাকে সড়ক ব্যবস্থা, ঠিক আছে, মানে কত ধরনের প্রতিমন্ত্রী, তারপরে আইসিটি বিভাগ। তাহলে সব জায়গায় কিন্তু একজন একজন করে প্রধান ব্যক্তির প্রয়োজন। তো এই প্রধান ব্যক্তিগুলা কিভাবে নির্বাচিত হয়? এই প্রধানমন্ত্রী নির্বাচন করে। তার মানে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হইল, পরবর্তীতে প্রধানমন্ত্রী বাকি যে মন্ত্রীদেরকে আছে তাদেরকে নির্বাচন করলো। কিন্তু এই মন্ত্রীরা কিন্তু সংসদের প্রতি দায়বদ্ধ থাকে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেরকম আপনার সংসদ সদস্যদের কাছে, অর্থাৎ মানে আইনসভার কাছে দায়বদ্ধ, অর্থাৎ সে কি কাজ করতেছে না করতেছে সবকিছু এখানে জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ভাবে মন্ত্রিসভার মন্ত্রীরাও কিন্তু সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। যদি তারা সংসদের আস্থা হারায় ফেলে তাহলে কিন্তু সংসদ সদস্যদের পদ যেটা সেটা ভেঙে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আর সংসদ কর্তৃক নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী সহ, এই যে যেটা বললাম, প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা সবাই সংসদের সদস্য এবং সংসদের সম্মতি উপর তাদের অবস্থান নিবেশ, অর্থাৎ সংসদের সম্মতি থাকলে তারা তাদের কাজটা সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবে। দ্যাটস ইট। এরপরে কি বলছে, দলীয় শৃঙ্খলা এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন। সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল এবং জোট সরকার গঠন করে। অর্থাৎ একটা মানে সংসদে কোন একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত, ধরেন কোন একটা বিষয় নিয়ে কথোপকথন চলতেছে, এখানে একজন দুইজন যদি মনে করেন সেই সিদ্ধান্তে একমত হয়, সহমত হয়, কিন্তু বাকি ধরেন যারা আছে তারা যদি সহমত না হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কি হবে, এটাকে বাতিল করে দেবো। অর্থাৎ এই যে আপনার যে আদেশটা, যেই প্রজেক্টটা নিয়ে সে কথা বলতেছিল, এই জিনিসটা কিন্তু আপনার নামঞ্জুর হয়ে যাবে। তো অর্থাৎ সংসদের যে সংখ্যাগরিষ্ঠ ভোট, অর্থাৎ অন্ততপক্ষে 1/3 ভোটে আপনার সরকারটা গঠন হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে গেল সংসদের 1/3 ভোটে সেটা পূর্ণতা পাবে। আচ্ছা, এরপরে কি বলেছে, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। সংসদীয় পদ্ধতিতে সরকার জনগণের প্রধান প্রতিনিধি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতি শ্রদ্ধা। এটা বুঝতেই পারছেন, যেহেতু সংসদীয় পদ্ধতিতে সরকার জনগণের প্রতিনিধি হয়েছে, অর্থাৎ বারবার সংসদের কাছে বা কাছে কি করতে হইতেছে, মন্ত্রিসভা বলেন বা সরকার বলেন সবাইকে আপনার জবাবদিহি করতেছে। তারা যেই কাজই করুক না কেন সেই কাজের জন্য তাদেরকে জবাবদিহিতা করতে হচ্ছে।
তার মানে এর থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারি, গণতান্ত্রিক অর্থাৎ দেশের জনগণের যে মূল্যবোধ এবং আইনের শাসন এই জায়গায় সঠিকভাবে প্রতিফলিত হতে পারে। তো এই মূলত এই কারণগুলোতে সংসদের যে সরকার পদ্ধতি, এই পদ্ধতিটা আপনার কি বলা হয়েছে, যথেষ্ট আপনার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার সংবিধানের দ্বাদশ সংশোধনের পর প্রধানমন্ত্রী এখন কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। আচ্ছা, আমরা একটু আগে জানলাম যে সংবিধানে 12তম সংশোধনী হয় 1991 সালে। তার ফলেই মূলত এই সংসদীয় পদ্ধতির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন এই জিনিসটা যুক্ত করা হয়েছে। এখন এর মাধ্যমে সরকার কি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে একটা দেশের প্রতি, সেই জিনিসটাই এই জায়গায় বলা হয়েছে। দেখেন, কার্যনির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করা, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অর্থাৎ একটা দেশের যত প্রশাসনিক কার্যকলাপ সবকিছুই ক্ষেত্রে সে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। দ্বিতীয়ত, মন্ত্রিসভা গঠন করতে পারবে, যেটা আমি একটু আগে বললাম। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে নির্বাচন করবে হচ্ছে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, তার প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আর এই প্রধানমন্ত্রী প্রত্যেকটা যে মন্ত্রিসভা, অর্থাৎ মন্ত্রীদেরকে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে মন্ত্রী নির্ধারণ করবে, এটাকেই মন্ত্রিসভা বলা হয়। এই মন্ত্রিসভাকে গঠন করবে এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদেরকে অপসারণ করতে পারে, এই ক্ষমতাটা তার আছে। কিন্তু অবশ্যই তাকে কি করতে হবে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে জবাবদিহিতা করতে হবে। রাষ্ট্রপতির কাছে সে যদি মন্ত্রিসভা যে গঠন করলো, ধরেন যে কয়জন মন্ত্রী সে অ্যাপয়েন্ট করলো, অ্যাপয়েন্ট করার পরে ওইটার যে শীটটা, সেই শীটটা অবশ্যই, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট শীটটা অবশ্যই রাষ্ট্রপতির কাছে শপথ করতে হবে এবং সেই জায়গায় তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে যে সে কেন এই ব্যক্তিকে এই পদের জন্য নির্বাচন করছে, তার মাধ্যমে মানে এই লোকের মধ্যে কি কোয়ালিফিকেশন আছে, সে কি সাহায্য করতে পারে জনগণকে এই পদটাতে, এগুলোর জন্য যেমন তাকে জবাবদিহি করতে হবে, ঠিক তেমনি ভাবে তিনি যদি এই মন্ত্রিসভার কাউকে অপসারণ অর্থাৎ কাউকে যদি ছাঁটাই করতে চায়, সেটার জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে বা মন্ত্রিসভার যে সদস্য প্রত্যেকটা সদস্যের কাছে অথবা জাতীয় সংসদের যে সদস্য সবার কাছে আপনার কি করতে হবে, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতা করতে হবে যে কি কারণে থেকে তাকে ছাঁটাই করা হয়েছে, তার অপরাধটা কি, বুঝতে পারছেন। এই রাষ্ট্রপতি যখন তার আদেশ মঞ্জুর করবে শুধুমাত্র তখনই তার এগুলো আপনার অপসারণ বলেন, গঠন বলেন, সবকিছু আপনার অফিসিয়ালি ভাবে প্রকাশ করা হবে, আদারওয়াইজ কিছু হবে না। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, সরকারকেও কিন্তু রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হয়, ঠিক আছে। সরকারও কিন্তু একজনের কাছে দায়বদ্ধতা আছে, বুঝতে পারছি। জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম। এবং রাষ্ট্রপতি যদি কোনো একটা বিষয় নিয়ে, আচ্ছা ঠিক আছে, এমনকি যদি কোনো একটা বিষয় নিয়ে রাষ্ট্রপতি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে, যেটা নাকি মন্ত্রিসভার সদস্যদের মাধ্যমেও তিনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির কাছে পরামর্শ চাইতে আসবে, ঠিক আছে। পরামর্শ চাইতে আসবে যে কি করা যায়, রাষ্ট্রপতি যেই আদেশটা দিবে সেই আদেশটা তিনি বাস্তবায়ন করবে অফিসিয়ালি গ্যাজেটের মাধ্যমে। আবার প্রধানমন্ত্রী কি করতে পারবে, অর্থাৎ মানে রাষ্ট্রপতির যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী মূলত সকল কাজ করতে বা দায়িত্ব পালন করতে বাধ্য থাকবে, বুঝতে পারছি বিষয়টা। গেল, এই যে আপনারা দেখেন যে বিভিন্ন কূটনৈতিক সলা পরামর্শ, তারপর হচ্ছে বিভিন্ন দেশের সাথে বন্ধুসুলভ আচরণ করা, ঠিক আছে, সৃষ্টি করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, এগুলো কি এমনি এমনি হয় না। তারপর হচ্ছে কোন একটা দেশের সাথে কোনো বিজনেস ডিল করা, অর্থাৎ বিজনেস ডিল মানে আপনার আমার মতো নরমাল মানুষের কথা বলতেছি না, সরকারের সাথে যখন একটা দেশের সাথে যখন আরেকটা দেশের কোনো বিজনেস ডিল করা, ঠিক আছে, আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, এই যে বিষয়গুলো, জ্বালানি তেল, এগুলো আপনার মানে এক্সপোর্ট ইম্পোর্ট করা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই সব কিছু কিন্তু আপনার যদিও আমরা দেখি সরকার করে থাকে, কিন্তু আপনার লাস্ট পর্যন্ত মানে সবকিছু ঠিকঠাক হওয়ার পরে লাস্টে সেই কাগজটা চলে যায় হচ্ছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সবকিছু দেখে শুনে এবং প্রধানমন্ত্রীর জবাবদিহিতায় যদি সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করে, তখনই তিনি এই বিষয়টা বাস্তবায়ন করতে পারবে অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে।
আদারওয়াইজ এটা আপনার বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এমনকি ওই যে এই যে এই বিষয়টা, এমনকি যে সরকারের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির সিদ্ধান্ত, যেটা একটু আগে বললাম যে এই বিষয়টাই বলতেছে, অর্থাৎ একটা দেশের সাথে অন্য একটা দেশের বৈদেশিক চুক্তি, তারপর হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভিতরের এবং বাহিরের যে বিষয়গুলো তথ্য আদান প্রদান করা বা না করা, এই সব কিছুই আপনার কি করতে হয়, এই সংসদ সদস্যদের অর্থাৎ রাষ্ট্রপতি পরামর্শেই করতে হবে। আচ্ছা, সংসদের নেতৃত্ব প্রদান আইন প্রণয়ন প্রক্রিয়ার সক্রিয় ভূমিকা পালন করবে এবং সংসদ সরকারকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। দ্যাটস ইট। বুঝতে পারছি? এক আর দুই নিয়ে কোনো সমস্যা আছে? এক আর দুই নিয়ে খুলে দাও, খুলে দাও। আচ্ছা, এরপরে দেখেন ৩ নম্বর প্রশ্ন কি, তুমি কি মনে করো যে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ দেশ আইনের শাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক? অর্থাৎ ৭০ নম্বর যে অনুচ্ছেদটা আছে সেটা কি একটা দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা প্রাপ্ত কিনা বা বাধার সৃষ্টি করে কিনা? আপনার উত্তরের সপক্ষে এটা আলোচনা করতে হবে। তার আগে তাহলে এই প্রশ্নটা আলোচনা করতে হলে আমাদেরকে জানতে হবে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলছেটা কি, তাই না? আচ্ছা, দেখি তাহলে ৭০ নম্বর অনুচ্ছেদে কি বলছে। এই অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো সংসদ সদস্য তার নির্বাচনী দল কর্তৃক নির্ধারিত দিক নির্দেশনা ব্যতিরেকে ভোট দেন বা বিরুদ্ধাচরণ করে তবে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। তো বিষয়টা কি বলতে বুঝলেন কিছু? কি বলছেন তো? আচ্ছা, এখানে বলছে সংসদ সদস্যদের হওয়ার পর আপনি তো এমনি এমনি সংসদ সদস্য হবেন না। আপনি যখন কোয়ালিফাই হবেন ওই চেয়ারটার জন্য তখনই আপনাকে সংসদ সদস্য হিসেবে গ্র্যান্টেড করা হবে। এবং সংসদ সদস্য নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আপনার সব কাজ শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। আপনাকে রুলস মানতে হবে। সংসদ সদস্যদের একটা রুলস থাকে, এই রুলস গুলা তাকে মানতে হবে, অর্থাৎ ক্যাননস বা ইটিকুয়েট যেটাকে বলা হয়, অর্থাৎ নিয়ম থাকে যে জিনিসটা তাকে অবশ্যই মানতে হবে। যদি কেউ এই নিয়মটাকে খর্ব করে, অর্থাৎ এই দিক নির্দেশনাটাকে খর্ব করে ভোট প্রদান করে বা কোনো ধরনের বিরুদ্ধাচরণ, অর্থাৎ যেটা কিনা দেশের জন্য আপনার ক্ষতিগ্রস্ত বা আপনার মনে দেশের শাসন ব্যবস্থার জন্য ক্ষতিগ্রস্ত, এরকম যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। সোজা কথা, কোন সংসদ সদস্য যদি অসৎ আচরণ করে থাকে, পেশাগত অসদাচরণ করে থাকে, পেশাগত অসদাচরণ মানে হচ্ছে যে তাকে যে বিষয়গুলো করতে বলা হয়েছে সেগুলো না মেনে তার বাহিরে গিয়ে যদি সে কাজ করে থাকে তাহলে সেটাকে পেশাগত অসদাচরণ বলে। যদি সে এই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্যের পদ বাতিল করে দেওয়া হবে। এটা আমরা এমনিতেও জানি। ধরেন কোনো একটা অফিসে আপনি জয়েন করছেন, কিন্তু সেই জায়গায় অফিসে প্রত্যেকটা অফিসের একটা রুলস থাকে, তাই না? নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হয়। তো ওই নিয়ম কানুনগুলো যখন আপনি মানবেন না তখন সেই ক্ষেত্রে আপনাকে একবার, দুইবার, তিনবার নোটিশ দিবে অফিস থেকে। যখন তারপরও আপনি মানতেছেন, আপনি আপনার মতো দুর্নীতি করেই যাচ্ছেন, আপনি আপনার পকেটটা ধরতেছেন আর জনগণের ক্ষতি করতেছেন, এরকমই যখন হবে তখন সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ছাঁটাই করে দেওয়া হবে, তাই না? ঠিক তেমনি ভাবে আপনি যখন সংসদ সদস্য হন, সংসদ সদস্য মানে কি বলেন? সংসদ সদস্য মানে হচ্ছে আপনার হাতে অনেক বড় একটা দায়িত্ব, একটা দেশের জন্য আপনি কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনার একটাই উদ্দেশ্য থাকবে, দেশের জন্য কাজ করা, প্রধানমন্ত্রীকে সাহায্য করা, এটাই আপনার কাজ থাকবে। কিন্তু সেই জায়গায় গিয়ে যদি আপনি কোনো অন্যায় আচরণ করে থাকেন, অর্থাৎ বিরুদ্ধাচরণ কিছু করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে সংসদ সদস্য থেকে ছাঁটাই করে দেবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে সংসদ সদস্য পদ। এক্ষেত্রে যে শুধুমাত্র আপনাদের পদটা বাতিল করে দেবে বিষয়টা তা নয়, কিন্তু জরিমানারও ব্যবস্থা আছে যেটা এখানে বলা হয়নি। তাহলে এই ধারার কারণে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সেটা কি কি দেখেন। মত প্রকাশের স্বাধীনতার অভাব, সংসদ সদস্যরা স্বাধীনভাবে নিজেদের বিবেক
বা নির্বাচনী এলাকায় স্বার্থ অনুযায়ী কোনো মত প্রকাশ বা ভোট প্রদান করতে পারবে না। কেন বলেন তো? নিজেদের ইচ্ছা মতো ভোট কেন প্রদান করতে পারবে না? কারণ আমরা জানি আমাদের দেশের শাসন ব্যবস্থাটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। জনগণের ভোটেই সবকিছু নির্বাচিত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে যাবার পরেও আপনার বিভিন্ন হিসেবে আপনি মন্ত্রিসভার সদস্য হয়ে যাবার পরেও আপনাকে কি করতে হচ্ছে? সংসদের কাছে, সংসদ সদস্যদের কাছে আপনার কি করতে হচ্ছে? এটা দায়বদ্ধতা, অর্থাৎ মানে জবাবদিহিতা করতে হচ্ছে। এক্ষেত্রে কি মনে হচ্ছে যে আপনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না ম্যাম, কি পারতেছেন না? এখন মনে করেন আপনার মন একটা, আপনার মনের মধ্যে একটা আছে, কিন্তু আপনি তো জনগণের জন্য করবেন, আপনি একজন মন্ত্রী, কিন্তু আপনার মনে যতই থাকুক যে আমি এই কাজটা এভাবে করব, কিন্তু জনগণের জন্য আপনাকে ওদের কথাই মানতে হবে। ধরেন আপনি সড়ক প্রতিমন্ত্রী, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে রাস্তাটা আধা পাকা করবেন, ঠিক আছে? কিন্তু জনগণের অর্ধেক, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট আসতেছে যেটাকে একদম পিচ ঢালা করে পাকা করে দিতে হবে এবং সাথে ব্রিজ তৈরি করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি আপনার কথা মতো চলতে পারবেন? পারবেন না তো। আপনার কথা মতো সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনাকে প্রতিটা পদক্ষেপে আপনার কি করতে হবে? মানে সংখ্যাগরিষ্ঠ ভোটে আপনার যেটা সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটাই আপনাকে মানতে হবে, সেটা আপনার মনের সিদ্ধান্ত হোক আর না। ইভেন আপনি কেন এই কাজটা করলেন সেটার জন্য পর্যন্ত আপনাকে জবাবদিহিতা করতে হইতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে কি স্বাধীনভাবে মত প্রকাশের কোনো অধিকার তার নাই। আচ্ছা, দ্বিতীয়ত বিষয় কি? জনগণের প্রতিনিধি ব্যাহত, যেটা এই যে একটু আগে আমি অলরেডি বলে ফেলছি। সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি না হয়েও কেবলমাত্র দলের প্রতিনিধি হয়ে ওঠেন, যা গণতান্ত্রিক মূল উদ্দেশ্যের পরিপন্থী। দেখছেন ওই যে একটু আগে যেটা বললাম, মানে আপনার মনে আপনি যতই চাচ্ছেন ই করতে, কিন্তু যেহেতু আপনি একটা দলের বা জনগণের সুবিধার জন্য আপনি কাজ করতেছেন, দেখবেন জনগণ কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আসতে পারে না। পারে? না ম্যাম। জনগণ যায় কোথায়? মন্ত্রীদের কাছে, প্রতিমন্ত্রীদের কাছে যায়, ঠিক আছে? আপনার এই নিয়ে কোনো সমস্যা হচ্ছে, রাস্তাঘাট নিয়ে সমস্যা হচ্ছে, আপনাকে যেতে হবে সড়ক প্রতিমন্ত্রীর কাছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা হচ্ছে, আপনার যেতে হবে শিক্ষামন্ত্রীর কাছে। তারপর হচ্ছে আইসিটি বিষয় নিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে আইসিটি মন্ত্রীর কাছে। সো আপনারা দেখতেই পারতেছেন সরাসরি প্রধানমন্ত্রীর কাছে কিন্তু যায় না জনগণ। তাহলে এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি জনগণের ভোটটাই, জনগণের উদ্দেশ্যটাই এখানে মূল প্রাধান্য হিসেবে বারবার আসতেছে, কিন্তু বাস্তবে আসলে এগুলো হয় না। বাস্তবে জনগণ যতই করুক না কেন, ওই মন্ত্রীরা যা বলে সেটাই হয়। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। আইনের শাসন, আচ্ছা এরপরে যে আছে দেখেন, জবাবদিহিতা দুর্বল হয়। ভুল বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে দলীয় শৃঙ্খলার কারণে অনেক সময় সংসদ সদস্যরা প্রতিবাদ করতে পারেন না। দেখেন, প্রধানমন্ত্রী যে ক্ষেত্রে আপনার দুর্নীতির সাথে জড়ায় পড়ছে, ঠিক আছে, যে ক্ষেত্রে আপনার নেতা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে আপনি কিছু না করলেও কি হচ্ছে? আপনাকে কিন্তু ওই প্রধানমন্ত্রীর সাথে সাথে আপনারও কিন্তু বিচার হচ্ছে না? আপনি সৎ, যতই আপনি সৎ থাকেন না কেন, যেহেতু প্রধানমন্ত্রী, তোমার একটা কথা আছে না, দলের নেতা যে ক্ষেত্রে আপনার খারাপ কাজ করতেছে, সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা যদি প্রতিবাদ নাও করে, অর্থাৎ সে যদি ওই কাজের সাথে জড়িত নাও থাকে, তবুও তাকে ধরা হবে, কারণ সে সায় দিচ্ছে। আচ্ছা, ছোট একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন 10-12 জন ডাকাত, তাদের মধ্যে আপনি মানে সবাই 5-6 জন মিলে ডাকাতে ঢুকছে, বা সবাই ডাকাতি করতে ঢুকছে, বাট আপনি ডাকাতি করেন নাই, কিছুই করেন না, আপনি শুধু বাহিরে বসেছিলেন, কিন্তু তারপরেও কিন্তু আপনার জেল হবে। ডাকাতি করছেন বা ডাকাত দলের সদস্য ছিলেন, এই মর্মে আপনার কিন্তু ঠিকই জেল হবে না? আপনি কি মুক্তি পাবেন এই বলে যে না আমি ডাকাতি করি নাই? পাবেন না, কারণ আপনি তো ডাকাত দলের সদস্য ছিলেন। ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী
হ্যাঁ, প্রধানমন্ত্রী যখন মনে করেন কোন খারাপ কাজের সাথে বা অন্যায় বা দুর্নীতির সাথে জড়ায় পড়বে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তার যে মন্ত্রিসভা এরাও কিন্তু সমানভাবে দায়ী হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কি বলছে? আইনের শাসনে বাধাগ্রস্ত হয়, জবাবদিহিতা এবং স্বাধীন মতামত সুযোগ না থাকার কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অসুবিধা, স্বাভাবিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অসুবিধা হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারতেছি? ৭০ অনুচ্ছেদ মূলত একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এই ৭০ অনুচ্ছেদের কারণে রাজনীতিতে একটা শৃঙ্খলার মানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যেটা নাকি রক্ষা করতে গেলে দেখা যাচ্ছে যে মন্ত্রিসভা বিপদে পড়তেছে, আবার যদি না মানে তাহলে সেই ক্ষেত্রেও তারা বিপদে পড়তেছে। তো এই সমস্ত চিন্তা ভাবনা করলে আমরা বলতেই পারি যে আমাদের যে ৭০ অনুচ্ছেদটা আসলো, এই আপনার কি বলে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটা আসলে পরিপন্থী একটা অনুচ্ছেদ, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার একটা বিষয় এবং রাজনৈতিক দিক থেকে অনেক বাধা সম্মুখীন হইতে হয় মন্ত্রিসভাদের। এটাই হচ্ছে মূল কথা। এখানে সদস্যরা উভয় সংকটে, কারণ ওনারা যদি প্রতিবাদ করে তাতেও সমস্যা, প্রতিবাদ না করলেও সমস্যা। প্রতিবাদ না করলেও তাদের সমস্যা। এটাই তো বললাম যে তারা তো উভয় সংকটে পড়ে যায়। সরকার দুর্নীতিতে জড়াই গেছে, তারা দেখতেছে বুঝতেছে, এখন যদি প্রতিবাদ করতে যায় তাহলে সেক্ষেত্রে সরকার তাকে অপসারণ করবে, ছাঁটাই করবে, বা তার জীবন নাশের একটা বিষয় থেকে যায়। আবার যদি সে প্রতিবাদ নাও করে, হ্যাঁ, তবুও দেখা যাবে যে যখন প্রধানমন্ত্রী আপনার বিপদে পড়ে যাবে বা প্রধানমন্ত্রীকে যখন জনগণ ধরে ফেলবে বা করবে, তখন কিন্তু এতে এই যে স্বাভাবিক যারা মন্ত্রী আছে তাদেরকেও আপনার জেলে দিচ্ছে। দেখেন এই যে শেখ হাসিনা চলে গেল, এই যে আওয়ামী লীগের যত নেতা ছিল বেশিরভাগ নেতা দেশের বাইরে পালায় চলে গেছে, আর তাদেরকে আপনার এই যে জেলের ভিতরে ঢুকায় রাখে নাই। শুধু কি তাই প্রধান মন্ত্রিসভার কথা বাদই দেন, সংসদ সদস্যদের কথা বাদই দেন, যারাই দেখবেন এই প্রধানমন্ত্রীর একটু বেশি গুণগান গাইছে, শেখ হাসিনার গুণগান গাইছে বা তাকে সাপোর্ট করছে, তারা সবাই কিন্তু জেলেই। যেমন এই যে নুসরাত ফারিয়া অভিনয় শিল্পী, তার কাজ হচ্ছে অভিনয় করা, তাই না? অভিনয়টাকে করতে হবে, আর কোন নেতা কি আসতো না আসতো সেটা তো দেখার বিষয় না, তাকে অভিনয় করতে হবে, সে অভিনয়ের জন্য পারিশ্রমিক নেয়, এই কিন্তু এটার জন্য কি তাকে আপনার আটক করছে। হ্যাঁ, তারা যে স্ট্রং এভিডেন্স দাঁড় করাইছে যে সে সাহায্য করছে রাষ্ট্র বিরোধীদেরকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিষয়টা যদি তা না হয় অন্য কিছু হয়ে থাকে, নর্মাল জাস্ট অভিনয়ের জন্য থাকে, তাহলে এটা একটা অন্যায় অবিচার হইলো না? বলেন। হ্যাঁ, তাহলে দেখেন তাহলে মন্ত্রী যারা থাকেন আর কি, মন্ত্রিসভার সদস্য বা সংসদ সদস্য, এরা কিন্তু উভয় সংকটে পড়ে যায়, তাই না? এরা কিন্তু উভয় সংকটে পড়ে যায়, না এরা প্রতিবাদ করতে পারে না এরা প্রতিবাদ ছাড়া থাকতে পারে, সব দিকে কিন্তু তাদের সমস্যা, ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে যে এই যে ৭০ অনুচ্ছেদের যে বলা হয়েছে সংবিধানে, এটা আসলে মূলত একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে। এতে তারা আপনার উভয় সংকটের মধ্যে পড়ে যায় যে তারা আসলে করবেটা কি, ঠিক কিনা? তো এই জন্য আসলে আমাদের সংবিধানটা আবার একটু সংশোধনের দরকার আছে, কারণ সংবিধানে অনেকগুলো সেকশন আছে যেগুলো আপনার আইনের পরিপন্থী, শাসন ব্যবস্থার পরিপন্থী ভূমিকা পালন করে। তো এগুলো একটু সংশোধনী হওয়াই উচিত আর কি। তো যাই হোক, কোনো সমস্যা আছে কিনা সেটা বলেন আজকে ক্লাসে নিয়ে। ক্লাস শেষ, আমাদের প্রশ্ন নাই আর। সমস্যা আছে কিনা বলেন। আজকে খালি ক্লাসে একজনই কথা বলতেছে, বাকিরা সবাই কই, কথা বলে না কেন? সবাই খারাপ ম্যাডাম। ভালো, ঠিক আছে, তাহলে যদি সবাই বুঝতে পারেন ভালো, তাহলে সেক্ষেত্রে তার কিছু বলার নাই, তাহলে ক্লাসটা আমি এখানেই দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। Thank you, ma'am.